সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। ভারত থেকে দেশে এনে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব বললেন তাজুল ইসলাম। শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে ট্রাইব্যুনালে ব্রিফ করছেন প্রসিকিউশন। সরাসরি যাচ্ছি সেখানে। গণহত্যার দায় স্বীকার করে ফেসবুক লাইভে কেঁদে কেঁদে নিজের ফাঁসি নিয়ে যা বললেন শেখ হাসিনা। ভারত থেকে অপ্রত্যাশিত এক ফেসবুক লাইভে এতদিন পলাতক হিসেবে পরিচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হঠাৎ উপস্থিত হতেই পুরো সামাজিক মাধ্যম থমকে যায়। ভিডিওটি শুরু থেকেই দেখা যায় তিনি গভীরভাবে নার্ভাস, চোখের নিচে ক্লান্তির ছাপ, তার কণ্ঠে অদ্ভুত ভাঙন। প্রথম কয়েক সেকেন্ড নীরব থাকলেও পরে কাঁপা কাঁপা স্বরে কথা বলতে শুরু করেন তিনি বলেন দেশজুড়ে চলমান অস্থিরতা, অভিযোগ আর মামলার ভার তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। একসময় চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে, আর তিনি নিজের কথাই থামাতে পারছিলেন না। তিনি দাবি করেন তার সময়কার সহিংসতা, রাজনৈতিক সংকট এবং নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ, এসব ঘটনায় যে নিরপরাধ মানুষের প্রাণ গেছে তার দায় তিনি এড়াতে চান না। যদিও তার বক্তব্যে স্পষ্ট ছিল তিনি অভিযোগ স্বীকার করেছেন কিনা তা সরাসরি বলছেন না, তবে তিনি ইঙ্গিত করেছিলেন যে দেশের পরিস্থিতি তার সিদ্ধান্তে ও নীতির কারণে আরও জটিল হয়ে উঠেছিল। লাইভে তিনি বলেন তিনি সবসময় চেয়েছিলেন উন্নয়ন, স্থিতি এবং আধুনিক বাংলাদেশ, কিন্তু সে সময় ঘটনাগুলো যেভাবে ঘুরে গেছে তার প্রত্যাশা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিডিওতে তিনি বারবার বলেন তিনি দীর্ঘ সময় ধরে ভিতরে ভিতরে চাপের মধ্যে ছিলেন এবং নিজের রাজনৈতিক জীবনের সমালোচনা, ব্যর্থতা এবং ভুল সিদ্ধান্তের চিন্তা তাকে মানসিকভাবে আচ্ছন্ন করে রেখেছে। তিনি বলেন দেশের জনগণ যদি মনে করে তার কারণেই যে কোনো ক্ষতি হচ্ছে এবং যদি ন্যায় বিচারের স্বার্থে তার বিরুদ্ধে শাস্তির প্রয়োজন হয় তবে তিনি সেই পরিণতি মেনে নিতে প্রস্তুত। এ সময় তিনি অনবরত কাঁদছিলেন এবং বাইরে থাকা দর্শকদের উদ্দেশ্যে বলেন তিনি কারো প্রতি ব্যক্তিগত শত্রুতা পোষণ করেননি এবং সব সিদ্ধান্তই দেশের স্বার্থ ভেবে নিয়েছিলেন, যদিও কিছু সিদ্ধান্ত পরবর্তীতে ভিন্নভাবে ব্যাখ্যা হয়েছে। লাইভের মাঝামাঝি এক পর্যায়ে তিনি অভূতপূর্বভাবে বলেন বিচার যদি এমন স্থানে পৌঁছায় যেখানে কঠোরতম সাজা যেমন মৃত্যুদণ্ড প্রয়োগ করতে হয় তাহলে তিনি সেই বিচারও মেনে নিতে প্রস্তুত। তিনি বলেন দেশ যদি শান্তি চায়, যদি মনে করে আমার শাস্তির মাঝেই সেই শান্তির পথ লুকিয়ে আছে তবে আমি সেই পথে হাঁটতে রাজি। তার এই বক্তব্যটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোনাম হয়ে যায়। অনেকে এটিকে এক ধরনের আবেগপ্রবণ ভেঙে পড়া হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি তার অবস্থান পুনর্গঠনের একটি কৌশল। লাইভটি শেষ হওয়ার সময় তিনি জনগণের কাছে ক্ষমা চান, তবে সেই ক্ষমা চাও ছিল অত্যন্ত অস্পষ্ট। তিনি বলেন রাজনীতির কঠিন বাস্তবতা তাকে মানবিক ভুল করতে বাধ্য করেছে, আর এখন সেই ভুলের দায় মেনে নেওয়ার মধ্যেই হয়তো তার নিজের শান্তি নিহিত আছে। ভিডিওটি শেষ মুহূর্তে তিনি বলেন তিনি আর পালাতে চান না, তিনি আর নিজের নাম নিয়ে বিতর্ক বাড়াতে চান না, বরং সত্যিকার অর্থে যেটা ন্যায়সঙ্গত সেটাই হোক, যে রায়ই আসুক। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা যায়। সমর্থকরা বলছেন তিনি চাপে ছিলেন এবং আবেগের বশে এমন কথা বলছেন। বিরোধীরা বলছে এটি এক ধরনের অপরাধবোধ থেকেও আসতে পারে, আবার কেউ কেউ বলছেন এটি কেবল জনমত প্রভাবিত করার চেষ্টা। আন্তর্জাতিক মহলেও ভিডিওটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন এটি বিচার প্রক্রিয়ার উপর নাটকীয় প্রভাব ফেলতে পারে। এই ভিডিওর সত্যতা, উদ্দেশ্য বা অভিপ্রায় নিয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। জুলাই গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার, নাকি খালাস পেয়ে যেতে পারেন, এসব নানা হিসাব নেকাশ অনেকের মনে। 2024 সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য? শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবার হাসিনাকে সর্বোচ্চ শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে যাচ্ছেন, ঠিক যেমনভাবে তাজুল ইসলাম সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীর সদস্যদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। চলুন তাজুল ইসলামের পুরো মাস্টার প্ল্যান জেনে আসি। 2024 সালে জুলাই মাস জুড়ে যে হত্যাযজ্ঞ হয়েছে তার সব ধরে বিচার করা সম্ভব ছিল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, কারণ সব হত্যার অপরাধের বিচার করলে শেখ হাসিনার বিচার শেষ করতে লেগে যেত কয়েক বছর। আর তাই তো সব হিসাব মিলিয়ে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে সুনির্দিষ্ট অভিযোগ আনে। এই 5 অভিযোগেই শেখ হাসিনার রায় দেখতে যাচ্ছে পুরো বিশ্ব। এখানে বড় একটা গেম খেললেন তাজুল ইসলাম। খুব অল্প সময়ে কিভাবে বিশ্ব দরবারে হাসিনার শাস্তির রায় উপস্থাপন করা যায় সেই পথটাকেই বেছে নিয়েছেন তিনি। তবে কি স্বৈরাচারী শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ পুরোপুরি প্রস্তুত? গুঞ্জন উঠেছে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করা হবে, আর এই খবরটিকে কেন্দ্র করে তুলপাড় এখন গোটা দেশে। এখন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতেই এই রায় ঠেকানোর আর কোনো
পথ খোলা রইল না। সবচেয়ে বড় খবর হলো শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন এখন চূড়ান্ত দিশেহারা। এমন এক মারাত্মক আইন ফাঁদে তিনি পড়েছেন যেখান থেকে তার মক্কেলকে বাঁচানোর কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না। কারণ এই মামলার প্রধান সাক্ষী হচ্ছেন শেখ হাসিনার নিজের লোক, অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হয়ে নিজের বসের বিরুদ্ধেই সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। ঘরের লোকই যদি শত্রু হয় তবে কি সেই মামলা থেকে বাঁচার আর কোনো পথ খোলা থাকে? আইনজীবী আমির হোসেন এখন কি করবেন? তার মক্কেলারা তো পলাতক, তাহলে কিভাবে লড়বেন তিনি এই কঠিন লড়াই? কি তবে শেখ হাসিনার জন্য চূড়ান্ত পরিণতির দিন হতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের এই আইনি লড়াইটি শুরু থেকেই ছিল এক কঠিন যুদ্ধ। তার প্রধান দুই আসামি অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের দীর্ঘদিনের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনেই পলাতক। আইন অনুযায়ী তাদের পক্ষে লড়াইয়ের জন্য রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিলেও সেই আইনজীবীদের সাথে তার মক্কেলদের কোনো যোগাযোগ নেই। যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মতো এত ভয়াবহ অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে তাদের নিজের বক্তব্য কি তা জানার কোনো সুযোগ আইনজীবী আমির হোসেনের নেই। তিনি তাদের কাছ থেকে কোনো তথ্য কিংবা কোনো নির্দেশনা পাচ্ছেন না। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অর্থাৎ চিফ প্রসিকিউটরের কার্যালয় এই মামলা রীতিমতো প্রমাণের পাহাড় গড়ে ফেলেছে। ৫৪ জন গুরুত্বপূর্ণ সাক্ষী, অসংখ্য অডিও এবং ভিডিও ক্লিপ, গণমাধ্যমের প্রতিবেদন তারা ট্রাইব্যুনালে জমা দিয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে অপ্রতিসমে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর হাত পা কার্যত বাঁধা। মূলত এই মামলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি চলে আসে চলতি বছরের ১০ জুলাই। সেদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৫টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। এটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় প্রথম বিচারের শুরুর ঘটনা। কিন্তু সেদিনের সবটুকু মনোযোগ কেড়ে নেন কাঠঘোড়ায় আড়িয়ে থাকা একমাত্র আসামে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আদালত যখন তার বিরুদ্ধে গঠিত অভিযোগ পড়ে শোনান তখন সবাই অবাক হয়ে যান। অন্যদিকে সাদা কালো চেক শার্ট পরা মিস্টার মামুন নিজের আসন থেকে উঠে দাঁড়ান। মাইক্রোফোনের সামনে গিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করেন তিনি। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অকপটে স্বীকার করে নেন। শুধু তাই নয়, তিনি এই মামলায় এভুপার বা রাজসাক্ষী হওয়ার জন্য আদালতে আবেদন করেন। দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামি এভাবে অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ঘটনা এটাই প্রথম। তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই ঘটনাকে রাষ্ট্রপক্ষের জন্য এক বিরাট বিজয় হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, মিস্টার মামুন দোষ স্বীকার করে রাষ্ট্রকে জুলাই-আগস্টের সকল অপরাধ উৎঘাটনের সহায়তা করার অঙ্গীকার করেছেন। এই এক ঘটনায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের প্রতিরক্ষার শেষ দেয়ালটুকু ভেঙে পড়ে। কারণ অভিযোগের মূল তীর ছিল শেখ হাসিনার নির্দেশে আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই হত্যাকাণ্ড ও নির্যাতন বাস্তবায়ন করেছিলেন। এখন সেই বাস্তবায়নকারীরাই যদি নিজেই হুমকিদাতার বিরুদ্ধে সাক্ষী দেন, তাহলে এই মামলা থেকে খালাস পাওয়া আদৌ কি সম্ভব? শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার পটভূমি তৈরি হয়েছিল গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭১-এর মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনাল তাদের প্রথম বিচারের কার্যক্রম শুরু করে গত বছরের ১৭ই অক্টোবর। আর প্রথম দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের হয় এবং ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তখন তিনি ছিলেন মামলার একমাত্র আসামি। কিন্তু তদন্ত যতই এগুতে থাকে ততই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে শুরু করে। চলতি বছরের মার্চে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে মামলার আসামি হিসেবে আরও দুজনের নাম যুক্ত করা হয়। তারা হলেন শেখ হাসিনার সরকারের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তদন্ত সংস্থা এবছরের ১২ই মে তাদের চূড়ান্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। সেই সময় প্রতিবেদনে শেখ হাসিনাকে এই সকল অপরাধের মাস্টারমাইন্ড, হুকুমদাতা এবং সুপ্রিয়র কমান্ডার হিসেবে চিহ্নিত করা হয়। এরপরে ১ জুন প্রসিকিউশন